আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে লেজেন্ড এডুকেশন একাডেমির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞান এই বইটি নিয়ে। তো চলো দেরি না করে শুরু করি আজকের পাঠ। এখানে দেওয়া হয়েছে প্রথম পাঠ অর্থাৎ জীবন পাঠ। এই অধ্যায়টি 1 থেকে 16 নম্বর পৃষ্ঠা পর্যন্ত দেওয়া হয়েছে জীবন পাঠ। শুরু করি। প্রথম অধ্যায় জীবন পাঠ। ধারণা লেখছে, এখান থেকে যতটুকু ধারণা দেওয়া আছে এর প্রায় শুরু থেকে কিছু পর্যন্ত লাইনগুলো আমাদের পড়া দরকার হয় না। শুরু থেকে মধ্যে ছিল না এই পর্যন্ত রিডিং পড়ার জন্য, অর্থাৎ এখানে থেকে কোনো এমসিকিউ অথবা সিকিউ অথবা কোনো প্রশ্ন আসার কথা নয়, মানে কিছু ধারণা দেওয়া হয়েছে। এখান থেকে লেখছে, জীববিজ্ঞান বেশ প্রাচীনতম একটি বিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বায়োলজি বলে। জীববিজ্ঞানকে বায়োলজি বলে, এটি আমরা কোট করে রাখলাম। এরপর লেখছে, এটি গঠিত হয়েছে গ্রিক দুইটি শব্দ থেকে। এক নম্বর শব্দ হচ্ছে বায়োস এবং অপরটা হচ্ছে লোজোস। প্রথমটা হচ্ছে বায়োস, বায়োস অর্থ হচ্ছে জীবন, আর লোজোস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ এই জীবন আর এই জ্ঞান, এই দুইটা মিলে তৈরি হয়েছে জীবন এবং জ্ঞান অর্থাৎ জীববিজ্ঞান। এই দুইটা শব্দ গ্রিক থেকে ইংরেজি শব্দ তৈরি হয়েছে বায়োলজি। লেখছে, যেহেতু চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেহেতু সভ্যতার একেবারে আদিকাল থেকে গ্রিস, মিশর, মধ্যপ্রাচ্য, ভারতবর্ষ ও চীন সহ বিভিন্ন অঞ্চলের সভ্যতায় জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে। যদিও সেসব চর্চাকে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির বিচারে ঠিক বিজ্ঞান বলা যায় না, তবু জ্ঞানের এই শাখার বিকাশের জন্য তা অপরিহার্য ছিল। বলা হচ্ছে যে চিকিৎসা এবং কৃষি সংক্রান্ত ক্ষেত্রে জীববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তবে বর্তমানে কৃষি এবং চিকিৎসা ক্ষেত্রে শুধু জীববিজ্ঞানের ভূমিকা নয়, বরং জীবন, জীব, আদিবাসী এবং যারা পরবর্তী প্রজন্মে জন্ম নেবে তাদের সম্পর্কেও জীববিজ্ঞান আমাদেরকে ধারণা দিয়ে থাকে। 1.1 শাখাসমূহ। তার আগে জেনে নেওয়া ভালো জীববিজ্ঞান এর প্রতি এর আবির্ভাব, জীববিজ্ঞানের বিকাশ এবং জীববিজ্ঞানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বা অবদান রাখায় গ্রিক বিখ্যাত দার্শনিক ও বিজ্ঞানী অ্যারিস্টটলকে জীববিজ্ঞানের জনক বলা হয়। 1.1 জীববিজ্ঞানের শাখাসমূহ। এখানে জীববিজ্ঞানে মোট 2টা শাখা পরিলক্ষিত করা যায়। একটা হচ্ছে ভৌত বা মৌলিক, আর দ্বিতীয়ত একটি হচ্ছে ভৌত বা মৌলিক শাখা এবং আরেকটা হচ্ছে ফলিত শাখা। এই দুই ভাগে এই জীববিজ্ঞানকে প্রথমত শাখাস্বরূপ হিসেবে ভাগ করা যায়, ভৌত বা মৌলিক এবং ফলিত। জীববিজ্ঞানও তার ব্যতিক্রম নয়, অর্থাৎ প্রত্যেকটা জিনিসকেই মৌলিক এবং যৌগিক শাখায় অন্তর্ভুক্ত করা হয় এবং এই জীববিজ্ঞানকেও ভৌত এবং ফলিত এই দুইটা শাখায় ভাগ করা হয়। ভৌত শাখা বলতে কি বোঝায়? 1.2.1 ভৌত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞান কাকে বলে? জীববিজ্ঞানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, তাকে ভৌত জীববিজ্ঞান বলা হয়। অর্থাৎ এর সংজ্ঞা হলো, জীববিজ্ঞানের যে শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, তাকে ভৌত জীববিজ্ঞান বলে।
এখানে কয়েকটা বিষয় উল্লেখ করার মতো, অর্থাৎ বিভিন্ন বিষয় রয়েছে এই ভৌত বিজ্ঞানের শাখায়। 1 নম্বর বিষয় হলো অঙ্গসংস্থান বা মরফোলজি। মরফোলজিতে বলছে জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা এ শাখার আলোচ্য বিষয়। অর্থাৎ যদি বলে অঙ্গসংস্থান কাকে বলে, লিখতে হবে ভৌত জীববিজ্ঞানের যে শাখায় জীবের সার্বিক অঙ্গসংস্থানিক বা দৈহিক গঠন বর্ণনা যে শাখায় আলোচনা করা হয়, পর্যালোচনা করা হয়, তাকে অঙ্গসংস্থান বলে। লেখা রয়েছে দেহের বাহ্যিক বর্ণনার বিষয়কে বহিরঙ্গ সংস্থান বা এক্সটার্নাল মরফোলজি এবং দেহের অভ্যন্তরীণ বর্ণনার বিষয়কে অন্তঃঅঙ্গ সংস্থান বা ইন্টারনাল মরফোলজি বলা হয়। এটা হচ্ছে 1 নম্বর বিষয় বা অঙ্গসংস্থান। দ্বিতীয় বিষয় শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। জীবের শ্রেণীবিন্যাস ও তার রীতিনীতিগুলো এ শাখার আলোচ্য বিষয়। শ্রেণীবিন্যাস মানে কেপিসি অফ জিএস, অর্থাৎ কে দ্বারা কিংডম, পি দ্বারা ফাইলম, সি দ্বারা ক্লাস, ও দ্বারা অর্ডার, এফ দ্বারা ফ্যামিলি, জি দ্বারা জেনাস, এস দ্বারা স্পেসিস। এই 7টা পর্যায়ে যেভাবে প্রাণীগুলোকে ভাগ করা হয় সেই পর্বগুলোকে বলা হয় শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমির অন্তর্গত পর্ব। এই পর্বগুলো যেখানে আলোচনা করা হয় তাকেই ট্যাক্সোনমি বলে, আর এটা ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত। সি নাম্বার শারীরবিদ্যা বা ফিজিওলজি। জীবদেহের নানা অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি যেমন শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস ইত্যাদি বিষয় নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় শরীরবিদ্যা। এছাড়া জীবের যাবতীয় শরীরবৃত্তীয় কাজের বিবরণ এই শাখায় পাওয়া যায়। 4 নম্বরে অর্থাৎ ডিএতে আছে হিস্টোলজি। হিস্টোলজি হচ্ছে জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস এবং কার্যাবলী। অর্থাৎ জীবদেহ যেই টিস্যু দিয়ে তৈরি, যেই কলাগুলো দিয়ে তৈরি, প্লাই দিয়ে তৈরি, সেই প্লাইগুলো এর বিন্যাস, এর গঠন, এর উৎপত্তি, এর জন্ম এবং এরা কি কাজ সম্পন্ন করে সেগুলো যে শাখায় আলোচনা করা হয় তাকেই বলা হয় টিস্যুতন্ত্র বা হিস্টোলজি। ই নাম্বার ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজি। জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট থেকে ভ্রূণের সৃষ্টি, গঠন, পরিস্ফুটন, বিকাশ প্রভৃতি নিয়ে আলোচনা করা হয় এ শাখায়। এফে আছে কোষবিদ্যা বা সাইটোলজি। জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন সম্পর্কে যাবতীয় আলোচনা করা হয় এ শাখায়। অর্থাৎ মানবদেহ যে 300 ট্রিলিয়ন কোষ দ্বারা তৈরি, এদের যেই কাজ, এদের যেই বিভাজন, এরা যেভাবে বিভাজন হয় মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, এদের যে কাজগুলো, কর্মগুলো, এগুলো যেই শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় সাইটোলজি বা কোষবিদ্যা। জি নাম্বারে আছে বংশগতিবিদ্যা বা জেনেটিক্স। জিন ও জীবের বংশগতি দ্বারা সম্পর্কে এ শাখায় আলোচনা করা হয়। পরবর্তীতে আছে বিবর্তনবিদ্যা বা এভলিউশন। পৃথিবীতে প্রাণের বিকাশ, জীবের বিবর্তন এবং ক্রমবিকাশের তথ্যসমূহ এ শাখার আলোচ্য বিষয়। আই নাম্বার আছে বাস্তুবিদ্যা, ইকোলজি। এ শাখায় প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। যেতে আছে এন্ডোক্রাইনোলজি। জীবদেহে হরমোন এর কার্যকারিতা বিষয়ক আলোচনা এ শাখার আলোচ্য বিষয়। আর সর্বশেষ ভৌত জীববিজ্ঞানের সর্বশেষ বিষয়টি হচ্ছে জীবভূগোল। ভৌত জীববিজ্ঞানের সর্বশেষ অন্যতম একটি শাখা বা বিষয় হচ্ছে জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। এটা কি? এ শাখায় পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, অর্থাৎ একটা পৃথিবী পৃথিবী নামের যে গ্রহ, এখানে বিভিন্ন মহাদেশে, বিভিন্ন দেশে যেই প্রাণীগুলো বাস করে, অপর মহাদেশে আবার অপর দেশে সেই প্রাণীগুলো সবাই একসাথে বাস করতে পারে না। যদি বাংলাদেশ এর কথা বলা হয়, অর্থাৎ নাতিশীতোষ্ণ একটি দেশ, যেই দেশের মধ্যে আটলান্টিক মহাসাগরের একটি পেঙ্গুইন অথবা মাদাগাস্কারের কোনো পেঙ্গুইনকে এনে বাংলাদেশে রাখা যাবে না। অর্থাৎ এর যেই শারীরিক ভারসাম্য, জলবায়ুর সাথে খাপ খাওয়ানোর যেই জায়গা, সেই জায়গা থেকে তাকে আনা হলে কোনোভাবেই সে টিকে থাকতে পারবে না। অর্থাৎ
পৃথিবীর ভৌগোলিক যে সীমারেখায় জীবের যেই বিস্তৃতি, জীব কোথায় কোন ভৌগোলিক স্থানে বসবাস করে, এমনকি এরা কেন ওইখানে বসবাস করে, অন্য কোনো জায়গায় বসবাস করতে পারে না, এদের পরিচিতি এবং এদের আবিধানিক ব্যাখ্যাগুলো এই জীব ভূগোলে আলোচনা করা হয় এবং এদের অভিযোজন সম্পর্কেও এই জীব ভূগোলে আলোচনা করা হয়। এটি জীবের ভৌগোলিক বিস্তারের সাথে ভূমণ্ডলের শ্রেণীবিভাগ সম্পর্কিত বিদ্যা। এটি ভৌতজীব বিজ্ঞানে যেমন একটা বিদ্যা, তেমনি ভূমণ্ডলের যে শ্রেণীবিভাগ রয়েছে ভূমণ্ডল বিদ্যা, তার শ্রেণীবিভাগ অর্থাৎ অ্যাস্ট্রোনমিতেও সম্পর্কিত একটা বিদ্যা হচ্ছে জীব ভূগোল। 1.2.2 অর্থাৎ ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান কি? জীববিজ্ঞানের যে শাখায় জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে বা জীবের সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয় নিয়ে মানুষের কল্যাণ সাধনের জন্য যে পর্যালোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে। ফলিত জীববিজ্ঞানের সংজ্ঞা হলো জীববিজ্ঞানের যে শাখায় জীবের জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো নিয়ে মানুষের কল্যাণ সাধনের জন্য যে পর্যালোচনা করা হয় তাকে ফলিত জীববিজ্ঞান বলে। এই ফলিত জীববিজ্ঞানেরও ভৌত জীববিজ্ঞানের মতো কয়েকটা শাখা রয়েছে। 1 নম্বর হচ্ছে মৎস্য বিজ্ঞান বা ফিশারিজ, অর্থাৎ এই যে মাছ উৎপাদন, মৎস্য সম্পদ ব্যবস্থাপনা, সংরক্ষণ, মাছ ধরা, মাছের জন্ম, মাছের পরিস্ফুটন, মাছের প্রজনন, এই সম্পর্কিত বিষয় হচ্ছে মৎস্য বিজ্ঞান। জীব পরিসংখ্যান বিদ্যা হচ্ছে বায়োস্ট্যাটিস্টিক্স। জীব পরিসংখ্যান বিষয়ক বিদ্যা, অর্থাৎ এই যে জীবগুলো রয়েছে পৃথিবীতে, লক্ষ লক্ষ কোটি কোটি যে জীব রয়েছে, এই জীবগুলো যে পরিসংখ্যান করে, গণনা করে, এমনকি প্রত্যেকটা জীবের যেই গণনা, সেগুলোকে বলা হয় জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্স। সি নাম্বার আছে পরজীবী বিদ্যা বা প্যারাসাইটোলজি। পরজীবিতা অর্থাৎ পরজীবী মানে কি? যেই একটা মুক্তজীবী উদ্ভিদ, অর্থাৎ একটা স্বাধীন একটা গাছ অথবা একটা স্বাধীন জীব, এর উপর নির্ভরশীল হয়ে আরেকটা যখন গাছ জন্ম নেবে, যেমন আগাছা, এরা হচ্ছে পরজীবী। এই যে পরজীবী, এদের জীবন প্রণালী, রোগ, উপকার অপকার, প্রজনন, এদের সম্পর্কেই বলা হয় প্যারাসাইটোলজিতে। জীবাশ্ম বিজ্ঞান বা প্যালায়ন্টোলজি মানে প্রাগৈতিহাসিককালে, ঐতিহাসিক সময়ে যেই প্রাণীগুলো ছিল, যেই তাদের ফসিলগুলো ছিল, যেগুলো বর্তমানে বিলুপ্ত হয়ে গিয়েছে, এই প্রাণীগুলো সম্পর্কে ধারণা নেওয়া যায় এই জীবাশ্ম বিজ্ঞান এই বিষয়টি থেকে। তারপর আছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। ফলিত জীববিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কীটতত্ত্ব। এটা কি? এটা হচ্ছে কীটপতঙ্গ, যেমন উকুন, তারপর ব্যাকটেরিয়া অথবা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকা, ফসলের ক্ষতিকারক পোকা, এগুলো হচ্ছে কীটপতঙ্গ। তো এই কীটপতঙ্গের যে জীবন, তারা কীভাবে জন্ম নেয়, কীভাবে মারা যায়, কীভাবে বেঁচে থাকে, তাদের উপকারিতা কী এবং অপকারিতা কী, ক্ষয়ক্ষতি, দমন এবং বিকাশ, এগুলো নিয়ে যেই শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় কীটতত্ত্ব। তারপর আছে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। ভাইরাস, ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক ছত্রাক এবং অন্যান্য অণুজীব সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে অণুজীব বিজ্ঞান। অর্থাৎ আমরা যেটা অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখি, সে অণুবীক্ষণিক ছত্রাক, ব্যাকটেরিয়া, ইস্ট, পেনিসিলিয়াম, প্যারামিসিয়াম, এগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা আলোচনা করব। তবে এগুলো হচ্ছে মূলত এই অণুজীব বিজ্ঞানের অন্তর্ভুক্ত। তারপর আছে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার, অর্থাৎ কৃষির যে অগ্রগতি, কৃষি কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কৃষির উন্নতি, কীভাবে কৃষি করলে অল্প সময়ে আমরা বেশি ফসল লাভ করতে পারবো, কম জমিতে অধিক ফসল লাভ করতে পারবো, এইরকম বিষয়গুলো, যে সার্বিক বিষয়গুলো রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হয় এগ্রিকালচারে। তারপর আছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। মানবদেহ, রোগ, চিকিৎসা ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান। এটি ফলিত জীববিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখাকে ফলিত জীববিজ্ঞানের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শাখা ধরা হয় এই জন্যে যে, কারণ আমরা শুরুতেই বলেছি জীববিজ্ঞান তৈরি হয়েছিল প্রথমে, আদি পূর্বে তৈরি হয়েছিল মানুষের চিকিৎসার জন্য, রোগ দমনের জন্য। সেজন্যই এই মেডিকেল সায়েন্সকে অধিক প্রাধান্য দেওয়া হয়, কারণ এটি মানবদেহ, তার রোগ, তার সুস্থতা, তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয়। তারপর আছে জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে জীবের
জিন প্রযুক্তি এবং এর ব্যবহার, অর্থাৎ আমরা যে বংশ পরম্পরায় আমাদের পিতা অথবা মাতার মতো দেখতে অথবা আমাদের দাদা অথবা দাদির মতো দেখতে, এই যে বংশ পরম্পরায় জিন অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অথবা রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ এর মিল অমিল এগুলো নিয়ে আলোচনা করা হয় এই জিন প্রযুক্তি বা জেনেটিক। তারপরে আসি প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। জীবের প্রাণ রাসায়নিক কার্যপ্রণালী, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে আমাদের প্রাণ রসায়ন। এখানে জীবের যে প্রাণ রাসায়নিক কার্যাবলী অর্থাৎ কাজগুলো রয়েছে, রোগ ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে এই প্রাণ রসায়ন। কে নাম্বারে পরিবেশ বিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ পরিবেশে যে গাছপালাগুলো টিকে আছে, অক্সিজেনের প্রভাব, এর বিস্তার, কার্বন ডাইঅক্সাইড, গাছের জন্য আমরা কীভাবে বেঁচে আছি, গাছের অবদান, পরিবেশের বায়ুর পরিমাণ, তারপরে পরিবেশ ভারসাম্য, এগুলো হচ্ছে পরিবেশ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। সামুদ্রিক জীববিজ্ঞান হচ্ছে অন্যতম একটি বৃহৎ শাখা যেটার শেষ আজ পর্যন্ত বিজ্ঞানীরা শেষ করতে পারে নাই। এখন পর্যন্ত ধারণা করা হয় যে সমুদ্রের যেই জীব রয়েছে তার মাত্র 20% বিজ্ঞানীরা জানেন, অর্থাৎ এর থেকে আরও 80% বিজ্ঞানীরা জানেন না। তাই এই সামুদ্রিক জীববিজ্ঞান নিয়ে অনেক গবেষণা পর্যালোচনা করা হয় বর্তমানে ফলিত জীববিজ্ঞানের শাখায়। কেন? কারণ সামুদ্রিক জীব সম্পর্কে এরা ধারণা দেয় অথবা আলোচনা করা হয় এই শাখার মধ্যে। এম নম্বরে আছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি। ফরেস্ট্রিতে উল্লেখ রয়েছে বন, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ তারপরে আছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি অর্থাৎ বন, বন সম্পদ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ সম্পর্কিত বিজ্ঞান, অর্থাৎ যে বন যে প্রতি বছর উজাড় হচ্ছে, বনের যে কার্যকারিতা, বনের যেই উপকার অপকার, এমনকি এর যে সংরক্ষণ, বনে যেই জীবগুলো বাস করে তাদেরকে কীভাবে সংরক্ষণ করা যায়, এগুলো নিয়ে আলোচনা করা হয় ফরেস্ট্রি অর্থাৎ ফলিত জীববিজ্ঞানের এই শাখায়। পরবর্তীতে আছে এর নাম্বারে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। মানব এবং পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কিত বিজ্ঞানই হচ্ছে এই জীব প্রযুক্তি। অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ফার্মেসি, অর্থাৎ ফলিত জীববিজ্ঞানের শাখা ফার্মেসিকে কেন বলা হয়, এই ধরনের প্রশ্ন যদি লেখা হয় তাহলে ঔষধ শিল্প ও প্রযুক্তি বিষয়ক বিজ্ঞান নিয়ে আমাদের শুধুমাত্র যথেষ্ট হবে না, আমাদেরকে প্রথমে ফলিত জীববিজ্ঞানের সংজ্ঞাটা দিতে হবে, যেটা আমরা পূর্বে বলেছিলাম। এরপরে লিখতে হবে যে যেহেতু ফলিত জীববিজ্ঞানে জীবের জীবন সংশ্লিষ্ট প্রায়োগিক ব্যাখ্যাগুলো দেওয়া হয় এবং এই যে প্রায়োগিক ব্যাখ্যাগুলো নিয়ে আলোচনা করা হয় এবং মানব কল্যাণ সাধনে এগুলোকে ব্যয় করা হয়, সেহেতু ফার্মেসিকে ফলিত জীবনের শাখা বলা হয়। কেননা ফার্মেসি তৈরি করার মাধ্যমে, ফার্মেসি এই শিল্পটা, এই খাতটা তৈরি করার পরে, বিষয়টা তৈরি করার পরে মানুষের রোগগুলো নিরাময় করা হয়, মানুষের চিকিৎসা দেওয়া হয়, মানুষের মানব দেহকে সুস্থ রাখার জন্য এগুলোকে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ, অর্থাৎ এই যে আমরা একটু আগে ফরেস্ট্রি পড়লাম, এই ফরেস্ট্রির ভিতরে যে প্রাণীগুলো বাস করে, যে জীবগুলো বাস করে, সেই জীবগুলো সম্পর্কে আলোচনা করা হয় এই বন্যপ্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফে। আর সর্বশেষ আছে বায়ো ইনফরমেটিক্স, অর্থাৎ ইনফরমেশন, শুনেই বোঝা যাচ্ছে এটা কোনো বৈজ্ঞানিক ইনফরমেশন বা তথ্য আমাদেরকে দিবে। বলছে কম্পিউটার প্রযুক্তি নির্ভর জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, মানে কম্পিউটারে যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তি নির্ভর যে জীববিজ্ঞান, সেটার যে তথ্য, যেমন ধরা হয় ক্যান্সার বিশ্লেষক বিজ্ঞান, ক্যান্সার সম্পর্কে যে বিজ্ঞান ধরা হয়, মানে মানুষের যে রোগগুলো আছে, যে চিকিৎসাগুলো আছে, সেগুলো সম্পর্কে যেগুলো জীববিজ্ঞান ভিত্তিক তথ্য, সেগুলোকেই বলা হয় বায়ো ইনফরমেটিক্স। তারপরে এই যে পাঠ্য বইয়ের 11 নম্বর পৃষ্ঠায় যে দেওয়া আছে একক কাজ, এগুলো হচ্ছে সব ধরনের প্র্যাকটিক্যাল মূলত বলা যায়, এগুলো আমাদের কোনো প্রশ্নের উত্তরে আসবে না। আমরা সরাসরি 1.3-এ চলে যাই। 1.3 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, জীবের শ্রেণীবিন্যাস। লেখছে আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ করা ও বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই লাইনটা তোমরা দাগ দিবে যে এখানে লেখছে 4 লক্ষ এবং 13 লক্ষ, এই যে 4 লক্ষ উদ্ভিদ আর 13 লক্ষ প্রজাতি,
শ্রেণীবিন্যাসে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। এখন তিনি ছিলেন শ্রেণীবিন্যাসের জনক। তো 1735 সালে তিনি আপসালা বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন এবং তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াসের অনেক আগ্রহ ছিল এই শ্রেণীবিন্যাসের প্রতি। পরবর্তীতে তিনি কিন্তু এই শ্রেণীবিন্যাস এর যে রীতিনীতি, যে আবিষ্কার, এটা নিয়ে যে বই লেখছেন, তিনি কিন্তু লেখছিলেন। তিনি ছিলেন জনক। তিনি প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে উদ্ভিদ জগৎ আর একটা হচ্ছে প্রাণী জগৎ।